সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে ইরানের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে মতামত জানতে চেয়ে মার্কিন সেনাবাহিনীর হাইকমান্ড থেকে বিভিন্ন কমান্ডারের কাছে ইমেইল পাঠানো হয়েছে। এখানে মতামত চাওয়া হয়েছে কোন ধরনের আনকনভেনশনাল পদ্ধতিতে ইরানকে শাস্তি দেওয়া যায়। এর মানে কি পেছনে পরমাণু হামলার কথা লুকিয়ে আছে কিনা। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল দিয়ে যাতে মার্কিন বাহিনী বা ইসরায়েলি বাহিনী ইরানে কোনো রকমের স্থল অভিযান চালাতে না পারে সে ব্যাপারে ইরানের আইআরজিসি স্থল মহড়া চালিয়েছে এবং এই মহড়ায় নতুন আসা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই নতুন আসা অস্ত্র মানে কি সেটার একটা ব্যাখ্যা প্রয়োজন। এদিকে আরও খবর পাওয়া যাচ্ছে যে ইরানের কাছ থেকে চীন ড্রোনের প্রযুক্তি নিয়েছে, ব্যাপকভাবে সেই ড্রোন উৎপাদন করবে। বিনিময়ে ইরানকে চীন যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী দিচ্ছে। তার মানে কি? চীন বলছে তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না, আমেরিকা অভিযোগ করছে। বাস্তবতা কি? এদিকে গত 24 ঘন্টায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দুইবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন। তার মানে সৌদি আরব এখন বিশেষ একটা ভূমিকায় আছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানের সামরিক বাহিনী স্থল অভিযান চালিয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী কুর্দি বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া আরেকটি খবর আছে। আমেরিকার ওয়াশিংটন স্টেটে অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। সেই দাবানলে 600-র বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। মনে হচ্ছে যেন কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ওই অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা। আশা করি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমে বলছিলাম ইরানকে বাগে আনতে পারছেন না আমেরিকা। আপনারা তো সবাই দেখছেন আজকে 5 মাসের বেশি হয়ে গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল এবং আমেরিকা। যেখানে একা ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধ করার সাহস অনেকে দেখায় না, আর আমেরিকার দিকে তো স্যালুট মেরে চলে, সবাই সালাম দিয়ে চলে। যুদ্ধ করা তো পরের কথা, এ চিন্তাও করে না। সেই জায়গায় ইরান, আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আজ 5 মাসের বেশি সময়। বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল ইরানকে এমন কোনো পজিশনে নিয়ে যেতে পারেনি যেখান থেকে ইরানের পরাজয় স্পষ্ট হয়ে ওঠে, অথবা তারা সারেন্ডার করে, অথবা তাদের দাবি মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়। এগুলো তো ঘটেইনি, বরং এমনও তারা করতে পারছে না যে চুক্তির জন্য তারা অনেক চাপাচাপি করছে, অনেক দেশের লোকজনকে ডিপ্লোম্যাটিক প্রসেসে যুক্ত করেছে। বাট ইরান বলছে নো 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 ডিসকাশন উইথ ইউএসএ। কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না এবং কোনো চুক্তিও হবে না। কারণ চুক্তি তারা করবে ফর দ্য টাইম বিং, তারা বিশ্বের সুবিধা নেবে, আবার চুক্তি ভাঙবে। এই চুক্তি ভাঙার সুযোগ আর আমরা তাদেরকে দেব না। এখন চুক্তি করার সুযোগ না, চুক্তি ভাঙার সুযোগ দিতে চায় না আমেরিকাকে ইরান। এটা ইরানের অবস্থান এবং সেই কারণে খুব ক্যাটাগরিক্যালি পরিষ্কার করে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে হরমুজ প্রণালী নিয়েও ওমানের সাথে যে আলোচনা চলছে, এই আলোচনাটা বেসিক্যালি ওমান এবং ইরানের মধ্যকার আলোচনা। এই আলোচনায় আমেরিকার কোনো স্থান নেই, আমেরিকার কোনো পর্ষ নেই, কোনো অংশ নেই তার। অর্থাৎ এই আলোচনার মধ্য দিয়ে এমন কোনো খবর যদি কেউ দিতে চায় যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এখন সবাই চলাচল করতে পারবে, আমেরিকার জন্য হরমুজ প্রণালী খোলা, এই সমস্ত না, শুধু ইরান এবং ওমানের ব্যাপার। আমি দুপুরে ভিডিওতে বলেছি ইরান এবং ওমানের ব্যাপারটা কি। যাই হোক, সেক্ষেত্রে ইরানকে কোনো মতেই তারা বাগে আনতে পারছে না। পরমাণু কর্মসূচি, না সরকার পরিবর্তন, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কোনো কিছুই না। এখন
যেটা একদম টোটালি তাদের এজেন্ডার বাইরে ছিল, সেটা এখন মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী খুলে দেবে, এই ব্যাপারে আলোচনা করতে ডাকে, ইরান বলে নো আলোচনা, কোনো আলোচনা নেই। এই জায়গায় আমেরিকা ভয়ঙ্কর মুশকিলে পড়ে গেছে। তারা সব রকমের যুদ্ধের ট্যাকটিক্স কৌশল তারা অবলম্বন করে ইরানের উপর হামলা চালিয়েছে। এখন তাদের হাতে অস্ত্রও কমে গেছে এবং তাদের হাতে কৌশলের আর নতুন কিছু নেই। এই পরিস্থিতিতে আমেরিকার সামরিক বাহিনীর হাইকমান্ড থেকে বলা হয়েছে নিচের কমান্ডারদেরকে, বিভিন্ন সেনা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোন কৌশলে যুদ্ধ করলে তাকে শাস্তিটা দেওয়া যায়, তাকে বাধ্য করা যায় চুক্তি করতে। কি করা যায় বলুন, সবাই মতামত দিন। মানে ওপেন, মানে অনেকটা সামরিক বাহিনীর ভেতরে ওপেনলি মতামত নেওয়া হচ্ছে। এই বিষয়ে একদম মার্কিন CNN খবর দেওয়া হয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, মার্কিন টেলিভিশন চ্যানেল CNN তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে খবরটা আমি দেখলাম। সেখানে বলা হচ্ছে কোনো সেনা কর্মকর্তা বলেছেন, মন্তব্য করেছেন যে এই ধরনের মতামত নেওয়ার ঘটনা একটা নজিরবিহীন ঘটনা, এর আগে কখনো এরকম হয়নি। তার মানে আমেরিকা যেখানে যায় সেখানে তো বোমা মেরে উড়িয়ে দিয়ে সব সাফ করে দেয়, ব্যাস দখল, ক্লিয়ার। ইরানের মতো এরকম গ্যাড়া কলে তো পড়েনি কোনো জায়গায়, যার কারণে এই ধরনের মতামত নেওয়ার আর প্রয়োজন হয়নি তখন। এখন ডোনাল্ড ট্রাম্প, পেন্টাগন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সবাই কিন্তু তাদের কৌশল মতো, মার্কিন সেনা কমান্ডাররা তাদের সবাই তাদের কৌশল মতো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। এ পর্যন্ত তারা ইরানকে এমন পর্যায়ে নিতে পারেনি যেখান থেকে ইরান বলতে বাধ্য হয় যে ঠিক আছে, আসুন আমরা আলোচনা করি এবং আমরা একটা চুক্তি করি। ভয়াবহ বিপদে পড়েছে আমেরিকা। তারা বিপদে পড়েছে, তারা হামলা চালাতে গিয়ে হামলা থামিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা ইরানের বিরুদ্ধে আর হামলা চালাবে না। তারা একদম ভালো হয়ে গেছে বা সমস্ত সব কিছু মিটমাট করে চলে যাচ্ছে, নট দ্যাট। তারা কিন্তু পাকে পাকে আছে। তারা কোন ফাঁকে হামলা চালাতে পারলে ইরানকে পর্যুদস্ত করতে পারে সেই চেষ্টাই করছে। আমি কয়েকদিন আগে থেকে বলে আসছি, এবং সেই কারণে কিন্তু এই যে খোঁজ করা হচ্ছে যে কোন কৌশলে যুদ্ধ করলে, কোনভাবে হামলা করলে তাকে শাস্তি দেওয়া যায়। সেই জন্য তাদের প্ল্যান তারা ঠিকই ফিরাচ্ছে। এটা ইরান খুব ভালোভাবে বোঝে, জানে। সেই জন্য তাদের প্রস্তুতি তো সব আছেই। এপাশে ইরানের যে দক্ষিণ অঞ্চল, উপকূলীয় অঞ্চল যেটা, এই অঞ্চলে মহড়া চালিয়েছে গতকাল পরশু বা আজকে ইরানের সামরিক বাহিনী, IRGC স্থলবাহিনী। এই মহড়ায় তারা নতুন আসা অস্ত্র ব্যবহার করেছে। এখন এই নতুন আসা অস্ত্র মানে কি? নতুন আসা অস্ত্রের মানে হচ্ছে প্রথম এবং প্রধানত একটা, সেটা হচ্ছে চীন থেকে ইরান বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে। এটা মোটামুটি বিপুলভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে এসছে। এটা ইরান এবং চীন কারো পক্ষ থেকে বলার কথা না। আমেরিকা অভিযোগ করেছে, চীন নর্মালি অস্বীকার করেছে। বাট যে অস্ত্র এসেছে তার ভিতরে কাঁধে রেখে ফায়ার করা মিসাইল সিস্টেম আছে, এরপরে আরও বিভিন্ন ধরনের অস্ত্র আছে। কোনো জায়গায় এমন বলা হচ্ছে এইরকম ক্ষেপণাস্ত্র এসে পৌঁছেছে চীন এবং রাশিয়া থেকে, যে ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহন করতে পারে, এবং তার পরীক্ষা চালিয়েছে ইরান। জানি না সত্য মিথ্যা, নানান খবর বের হয়, যুদ্ধের সময় কত কিছু হয়। এবং সেই ক্ষেপণাস্ত্র ইউরোপের কেন্দ্রস্থল ব্রিটেন এবং আমেরিকা টাচ করতে পারে। সত্য মিথ্যা জানি না, এরকম খবর বলা হচ্ছে। তবে ইরান যে চীন থেকে সাম্প্রতিক সময়ে বিপুল অস্ত্র পেয়েছে কথা সত্য, এবং সেই অস্ত্রগুলোই IRGC অনেক কিছু ব্যবহার করেছে, মানে সেইগুলো নিয়ে মহড়া দিয়েছে উপকূলীয় অঞ্চলে। তাতে বোঝা যায় যে ইরানও বসে নেই। আমেরিকা যে অ্যাঙ্গেলে, যে কৌশলে যুদ্ধ করতে চাবে ইরানের বিরুদ্ধে, সেই কৌশলে, সেই অ্যাঙ্গেলে ইরান জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে। আমি সবসময় এই কথাটাই বলে আসছি। আমি একটা এপিসোড করেছিলাম, নিঃস্বপ্নদের মনে থাকার কথা, যে আমেরিকা যদি ডালে ডালে থাকে তাহলে ইরান থাকে পাতায় পাতায়। অর্থাৎ আমেরিকা কোন কৌশল দিচ্ছে তার এক ধাপ আগে গিয়ে, দুই ধাপ আগে গিয়ে সেই কৌশলটা মোকাবেলা বা ব্যর্থ করার জন্য যা করা দরকার সেটা করে ফেলে ইরান। এটা ইরান, তা না হলে ইরান টিকে থাকতে পারতো না। দিস ইজ রিয়েলিটি। এই বাস্তবতা অস্বীকার করার কোনো মানেই নেই। আমি যা দেখেছি, অন্তত আমার বিশ্লেষণে তাই আসে। অনেকেই বলছেন আমেরিকা ইরানের স্থল অভিযান চালানোর মতো এত বড় ভুল করবে না, এটা এত বড় ঝুঁকি নেবে না, একথা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি,
এটা আমরা সাধারণ লোকজন এইভাবে ভাবি, ডোনাল্ড ট্রাম্প তো এইভাবে ভাবে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি, অ্যাট এনি কস্ট আমার একটা বিজয় চাই। গতকালকে কিন্তু আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে যে আমি শুধু একটা বিজয় চাই, ইরানে তাকে জিততেই হবে অ্যাট এনি কস্ট। তাতে তিনি হয়তো প্রচণ্ডভাবে কড়া অর্ডার দেবেন যে নো, মার্চ অন, ইরানকে শেষ করো যেভাবে হোক। যদি বলে যে স্থল অভিযান চালাও, কমান্ডারদের তো আর কিছু করে না, তাই হয়তো তাই করতে হবে। সেখানে কি পরিমাণে মার্কিন সেনা মারা যাবে কি যাবে না সেটা পরে ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের এতে কিছু আসে না, তার একটা বিজয় প্রয়োজন। এই বিজয় প্রয়োজন, এই জন্যই ইরানকে শিক্ষা দেওয়া হবে কোন পদ্ধতিতে করা যায়, আনকনভেনশনাল সিস্টেম কি, অর্থাৎ অপ্রচলিত পথে ইরানকে শিক্ষা দিতে হবে। অপ্রচলিত পথ, সহজ পথ যেটা, সেটা হচ্ছে পরমাণু হামলা। এর বাইরে আর কি আছে আমি জানি না, দেখা যাক কি হয়। তবে আমেরিকা ইরানের ব্যাপার থেকে হাত গুটিয়ে নিয়েছে, একথা বলার কোনো মানে নেই, কোনো সুযোগ নেই। তারা ইরানের উপর হামলা চালানোর জন্যই নানা রকমের ফন্দি ফিকির করছে। এদিকে আমি আরেকটা খবর বলেছিলাম, ইরাকের কুর্দিস্তান অঞ্চল, ইরান থেকে পশ্চিমে গেলে উত্তর পশ্চিম ইরাকের যে কুর্দিস্তান অঞ্চল, ওই এলাকায় এরবিল এবং সুলাইমানের নামে দুটো এলাকা আছে, সেখানে ম্যাক্সিমাম কুর্দি বসতি। সেই কুর্দিস্তান অঞ্চলে গিয়ে ইরানের বিচ্ছিন্নতাবাদী কুর্দিরা থাকে এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে, বিভিন্ন রকমের অভিযান চালায়, নাশকতা চালায়, নানা কিছু। এরা বেসিক্যালি বিচ্ছিন্নতাবাদী। এই কুর্দিদের বিরুদ্ধে ইরান একেবারে স্থল অভিযান চালিয়েছে ইরাকের ভেতরে, ইরানের সামরিক বাহিনী। তার মানে ইরাক সরকারের একটা সমর্থন ছিল, এটা মোটামুটিভাবে বুঝতে হবে। তারপরে এই অভিযান চালিয়ে সেখানে 8 জন অন্তত কুর্দি কমান্ডার, বিচ্ছিন্নতাবাদী কমান্ডার 8 জন কমান্ডার মারা গেছে এবং অনেককে অ্যারেস্ট করেছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খবরে দাবি করা হয়েছে যে ইরানের একজন সেনা সদস্যও হতাহত হয়নি, একদম খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে অভিযান পরিচালনা করতে পেরেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের প্রচণ্ড রকমের উত্তেজনা, অচল অবস্থা, হরমুজ প্রণালী বন্ধ প্রায়, গত রাতেও সেখানে একটা জাহাজে ইরান হামলা চালিয়েছে। আমেরিকা নিরাপত্তা দেওয়ার নাম করে ওমানের উপকূল দিয়ে ওই জাহাজ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ইরান তাতে হামলা চালিয়েছে। ওই জাহাজ সেখানে স্টাক অবস্থা আছে, আটকে আছে। তো অবস্থা যখন এমন, তখন সৌদি আরব দফায় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে গত 24 ঘন্টায় 2 বার ফোন করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই যে আলোচনা 2 বার ফোন করলেন, এতে মূলত আলোচনা যা হয়েছে তা হচ্ছে এই যে কিভাবে ইরান কূটনৈতিক উপায়ে একটা সমাধানের দিকে যায়, সেই ব্যাপারে তিনি বারবার সাজেশন দিচ্ছেন, সেই ব্যাপারে তিনি বারবার অনুরোধ করছেন। এই অনুরোধ কখন করছেন তিনি? যখন ইরাকে সৌদি আরব গায়ে পড়ে হামলা চালিয়েছে এবং যেখান থেকে ইরানের 4 জন আইআরজিসি সদস্য মারা গেছে। আইআরজিসি বা ইরান এটা মনে রাখবে না? সৌদি আরব এখন যতই ভালো সাজার চেষ্টা করুক, ইরান কি বিষয়টা ভুলে যাবে? শুধু তাই না, সৌদি আরব ইয়েমেনের উপর হামলা চালিয়ে ইরানের বিমান যখন ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেল, কয়েকজন লিডারকে নিয়ে গেল, তখন 2 দফা আসার সময় যাওয়ার সময় 2 দফা ইয়েমেনের উপর হামলা চালালো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি বাবার বান্দে প্রণালী, লোহিত সাগর বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সৌদি আরব যদি এই কাজগুলো না করতো তাহলে হতো না, কি প্রয়োজন ছিল? এখন সৌদি আরব ইরানকে দিয়ে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে। তাদের কূটনৈতিক প্রক্রিয়ার খবরটা কি? এবং এই যে 15 জাতির একটা জোট গঠন করলো ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে, ইরানকে বলে যুদ্ধ করো না, আর নিজে জোট গঠন করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা কেমন দ্বিমুখী নীতি? এই বিষয়গুলো ইরান বোঝে না তা না। এদিকে আজকেই ইরানের আইআরজিসি খুব নতুন ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এই নিয়ে খবর বলা হচ্ছে যে মোট ইরান 50টা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করলো। একটা রিপার ড্রোনের দাম অনেক। যে টোটাল রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান এই যুদ্ধের এই কয় মাসে এই পর্যন্ত, তাতে $100 কোটি শেষ আমেরিকার শুধু MQ-9 রিপার ড্রোনে। মানে ইরানের আকাশে ঢুকলেই MQ-9 রিপার ধ্বংস হয়ে যাচ্ছে, মুড়ি মুড়কির মতো ধ্বংস করছে। তো এই পরিস্থিতিতে আসলেই আমেরিকা খুব বিব্রতকর অবস্থায়। এই বিব্রতকর অবস্থা থেকে বের হওয়ার জন্য তারা আনকনভেনশনাল ট্যাকটিক্স খুঁজছে। দেখা যাক তারা
কোন অপ্রচলিত পদ্ধতি বের করে যা দিয়ে ইরানকে শাস্তি দেবে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে চাই। শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন আমেরিকা কোন ধরনের পদ্ধতি বেছে নিতে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আপনাদের কোনো মতামত আছে কিনা? মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে দেশ নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি বলে দাবি করে, সেই দেশের সেনাবাহিনী হঠাৎ মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে কেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই নিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দিতে অস্বীকার করলেন কেন? আজ ৩রা আগস্ট। আজকের আলোচনায় 3টে বিষয় থাকছে। 1, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর খবর আর ট্রাম্পের রহস্যময় নীরবতা। 2, ইরান আকাশ থেকে নীরবে কার সাহায্য পাচ্ছে? আর 3, তেহরানে মার্কিন হামলার একটা নতুন ভিডিও, যেখানে ইরান অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন। চলুন প্রথম খবরে ঢুকি। আজ ৩রা আগস্ট প্রকাশিত কয়েকটি প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে নাম আসছে কুয়েত আর বাহরাইনের। একাধিক আরব দেশ থেকেই মার্কিন সেনা ফিরে যাওয়ার খবর একটানা আসছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো সরাসরি বলছেন এটা ফিরে যাওয়া নয়, এটা পালিয়ে যাওয়া। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এয়ারফোর্স ওয়ানে সফরের সময় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে আজ সরাসরি জিজ্ঞাসা করেন, আমেরিকা কি সত্যি কুয়েত আর বাহরাইন থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে? ট্রাম্প শুধু একটাই কথা বলেন। তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। দেখুন, এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। যদি সেনা সরানোর ঘটনাটি সত্যিই না ঘটতো, তাহলে ট্রাম্প সরাসরি অস্বীকার করে দিতে পারতেন। কিন্তু তিনি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আর এই নীরবতার কারণেই প্রশ্নটা এখন আরও বড় হয়ে গেছে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলছে? আর একটা বিষয় লক্ষ্য করার মতো, খবরটি প্রথম ফ্ল্যাশ হিসাবে সামনে আনে আল জাজিরা, কিন্তু তারপর কয়েক ঘন্টা কেটে গেলেও দুনিয়ার কোনো বড় সংবাদ মাধ্যম ট্রাম্পের এই নীরবতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেনি। অথচ বিষয়টি ছোট নয়। মাত্র কয়েকটি লাইনের মধ্যেই এমন অনেক কিছু লুকিয়ে আছে যা সরাসরি লেখা হয়নি, কিন্তু চোখের সামনেই স্পষ্ট। কারণ এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইরান একটানা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে নিশানা করছে। একাধিক আরব দেশে থাকা মার্কিন ঘাঁটি আগেই হামলার আওতায় চলে এসেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গায়, আমেরিকা যদি সত্যি নিজেদের ঘাঁটি খালি করতে শুরু করে, তাহলে সেটাকে শুধু পুনর্বিন্যাস বলে ধরে নেওয়া কঠিন। সহজ ভাষায় বললে, সেনা সরানোর অর্থ শুধু জায়গা বদল নয়, সেটা হতে পারে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। আর একটা খবর এর সঙ্গে একটু জুড়ে দিলে ছবিটা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। আমেরিকা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা নিজেদের নাগরিকদেরও বলে দিয়েছে তারা যেন তৎক্ষণাৎ বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকেন। এই নিয়ে অ্যাডভাইজারি জারি হয়ে গেছে, আপনারা জানেন। অর্থাৎ একদিকে নাগরিকদের সতর্ক করা হচ্ছে, অন্যদিকে ধীরে ধীরে সেনা সরানো হচ্ছে। এই দুটো ঘটনা যদি পাশাপাশি রাখেন, তাহলে মনে হয় কিছু একটা ঘটছে, যার আঁচ পাওয়া যাচ্ছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার একটা প্রশ্নের কথা বলি, যেটা তুলেছেন সাধারণ দর্শকরাই। আজকের একটি ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আপনারা এই প্রশ্নটা করেছিলেন। ওই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম কুয়েতের পর এবার ইরাক থেকেও মার্কিন সেনা সরে যাচ্ছে এবং আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে একজন করে সব মার্কিন সেনাকে বার করে আনার পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারপরেই অনেক দর্শক আপনারা সন্দেহ প্রকাশ করেন। আপনাদের প্রশ্ন ছিল
এমনটা নয় তো যে আমেরিকা আগে নিজের সেনা আর নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে আর তারপর ইরানের উপর এমন কোনো ভয়াবহ হামলা চালাবে যার প্রভাব সীমান্ত পেরিয়েও ছড়িয়ে পড়বে। যুক্তিটা আপনারা দিয়েছেন এইভাবে যে ইরানের একেবারে পাশের দেশ, বড় কোনো যুদ্ধ বাঁধলে ইরানের উপরে চালানো ভয়ানক হামলার আঁচ সবচেয়ে আগে ইরাকেই পৌঁছাবে। তবে এখানে আমাকে একটা কথা পরিষ্কার করে বলতেই হবে, দেখুন এটা কোনো নিশ্চিত তথ্য নয়, এটা আপনাদের প্রশ্ন, একটা সম্ভাব্য পরিস্থিতির কল্পনা মাত্র, এর কোনো নিশ্চয়তা নেই, কোনো সরকারি সমর্থনও নেই। আমি বিষয়টি আপনাদের সামনে রাখছি কারণ প্রশ্নটি অনেকের মনেই এসেছে, কিন্তু একে সত্যি বলে ধরে নেওয়া এখনই ঠিক হবে না। তবে একটা বিষয় নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত এটাই বলতে রাজি হননি যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ঠিক কী কারণে সরানো হচ্ছে, আর সেই কারণেই প্রশ্নগুলো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যথেষ্ট গুরুতর। আলোচনা আর চুক্তির নামে যে চেষ্টাগুলো চলছে সেগুলো শেষ পর্যন্ত আবার শুধু নাটক হয়ে থেকে যাবে না তো? কথাটা আমি আজ 3রা আগস্ট সন্ধ্যায় বলে রাখছি, কাল কি হবে সেটা এখনই বলা মুশকিল। এবার আসি দ্বিতীয় বড় খবরে। এই খবরটি বুঝলে যুদ্ধের ছবিটাই বদলে যেতে পারে। ইরান এই যুদ্ধে আমেরিকাকে যে পরিমাণ ক্ষতি করতে পেরেছে তার পেছনে শুধু ইরান নয়, রাশিয়ার নীরব সাহায্যও থাকতে পারে। অর্থাৎ ট্রাম্পের একজন নীরব প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন নিজে সরাসরি মাঠে না নেমেই ইরানের মাধ্যমে আমেরিকার ক্ষতি করে যাচ্ছেন। আজকের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ইরানকে এমন গোপন তথ্য সরবরাহ করছে যার সাহায্যে ইরান মার্কিন সেনার গতিবিধির উপর নজর রাখতে পারছে, পাশাপাশি নিজের সামরিক সরঞ্জামকেও আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া ইরানকে আকাশ থেকে সাহায্য দিচ্ছে, অর্থাৎ উপগ্রহের মাধ্যমে নজরদারি আর ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য, যাকে সিগন্যালস ইন্টেলিজেন্স বলা হয়। বিষয়টা একটু সহজ করে বলি, এর মানে হলো শত্রুপক্ষের যোগাযোগ, রেডিও সংকেত আর যন্ত্রপাতির সংকেত ধরে ফেলে বুঝে নেওয়া তারা কোথায় আছে এবং কি করতে যাচ্ছে। বলা হচ্ছে এই গোয়েন্দা তথ্যের সাহায্যেই ইরান মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন সেনার জমায়েত এবং তাদের চলাচল আগে থেকেই চিহ্নিত করতে পারছে। আর ঠিক এই কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে রাশিয়ার দেওয়া এই তথ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে, যাতে ইরান মার্কিন অস্ত্র আর হামলা আরও ভালো মোকাবিলা করতে পারে। তবে এখানে একটা জরুরি কথা আছে, এই প্রতিবেদনে করা এই দাবিগুলো এখনো পর্যন্ত রাশিয়াও স্বীকার করেনি, ইরানও করেনি। আর এই কারণেই খবরটি সামনে আনতে আমি একটু অপেক্ষা করেছি। ভেবেছিলাম হয়তো কোনো এক পক্ষ অস্বীকার করবে, কিন্তু কেউ কিছু বলেনি। এখন প্রশ্ন হলো এই নীরবতাকে কিভাবে পড়া উচিত? অস্বীকার না করাটাই কি এক ধরনের স্বীকৃতি? এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে এর অর্থ দাঁড়াবে খুব সহজ। আমেরিকা যে যুদ্ধকে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ভাবছে তার পিছনে রাশিয়ার নীরব উপস্থিতিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমেরিকার বিরুদ্ধে একটি নতুন মোর্চা খুলে যেতে পারে, এমন একটি মোর্চা যা চোখে দেখা যাবে না কিন্তু যার অস্তিত্ব থাকবে আর যার পিছনে কাজ করবে রাশিয়ার মস্তিষ্ক। এবার তৃতীয় খবরে আসি। এই খবরটি এই যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোকে আবার সামনে এনে দিয়েছে। আজ 3রা আগস্ট সকালে ইরানের সরকারি টেলিভিশন একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে যুদ্ধের একেবারে শুরুর দিকের একটা ঘটনা দেখানো হয়েছে। ঘটনাটি 2রা মার্চ 2026-এর তেহরানের ফিরদৌসি স্কোয়ারে চালানো মার্কিন হামলার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে সেখানে। ইরানের অভিযোগ, প্রথমে মার্কিন হামলা ফিরদৌসি স্কোয়ারে নিশানা করে, আর এই অভিযোগের সমর্থনে তারা সিসিটিভি ফুটেজ সামনে এনেছে। এরপর যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুতর। প্রথম হামলার মাত্র 7 মিনিটের মধ্যে ঠিক একই জায়গায় দ্বিতীয় হামলা চালানো হয়। এই ধরনের কৌশলকে ইংরাজিতে বলা হয় ডাবল ট্যাপ। অর্থাৎ প্রথম হামলার পর যখন উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান ঠিক তখনই একই জায়গায়
দ্বিতীয়বার আঘাত করা। ইরানের দাবি অনুযায়ী দ্বিতীয় হামলার সময় সেখানে উদ্ধারকারী দল, চিকিৎসা কর্মী এবং সাধারণ মানুষ আহতদের বের করে আনার কাজে ব্যস্ত ছিলেন। ইরান বলছে এই দ্বিতীয় হামলায় কয়েক ডজন ইরানি নাগরিক নিহত হন এবং বিপুল সংখ্যক মানুষ আহত হন। তাহলে এর অর্থ কী সেটা এবার একটু সহজভাবে বোঝা যাক। ইরানের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় হামলাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন সেখানে কোনো সামরিক তৎপরতা নয়, বরং উদ্ধার কাজ চলছিল। সেই কারণেই ইরান বলছে আমেরিকা জেনে বুঝে সাধারণ ইরানি নাগরিকদের হত্যা করেছে। তবে এখানে ভারসাম্য বজায় রাখা দরকার। এই ভিডিও কিংবা ইরানের এই অভিযোগ নিয়ে আমেরিকার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বক্তব্য আসেনি। অর্থাৎ এটি এই মুহূর্তে ইরানের অভিযোগ এবং ইরানের প্রকাশ করা ফুটেজ। আমেরিকার পক্ষ থেকে এর সমর্থন বা খণ্ডন কোনোটাই আসেনি। তবু এই ভিডিও একটি পুরনো প্রশ্নকে আবারও জীবিত করে তুলেছে। এই যুদ্ধে আসল নিশানা আসলে কে ছিল, আর সবচেয়ে বড় মূল্য চোকালো কারা? এবার সব মিলিয়ে ছবিটা এক জায়গায় রাখছি যাতে সম্পূর্ণ ছবিটা আরও পরিষ্কার হয় আপনাদের চোখে। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে বলে খবর আসছে, নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে, আর প্রেসিডেন্ট মুখ খুলতে রাজি নন। অন্যদিকে দাবি উঠছে ইরান একা লড়ছে না, তার পেছনে রাশিয়ার নীরব গোয়েন্দা সহায়তা রয়েছে। এখন সামনে তাহলে কি হতে পারে? পরিস্থিতি এভাবে চলতে থাকলে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম সম্ভাবনা, আমেরিকা সত্যিই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনছে। সেক্ষেত্রে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার একটা বড় ইঙ্গিত মিলবে। দ্বিতীয় সম্ভাবনা, সেনা আর নাগরিক সরানোর পিছনে অন্য কোনো হিসাব কাজ করছে। তবে এই দ্বিতীয় সম্ভাবনার পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই, তাই একে অনুমানের বেশি কিছু বলা যাবে না। সব কিছু নির্ভর করছে একটা বিষয়ের উপর, ট্রাম্প নিজে মুখ খোলেন কি না। তাই আগামী কয়েকদিন এই বিষয়ের উপরেই নজর রাখতে হবে। মোদ্দা কথা এটাই, মার্কিন সেনা সরছে, প্রেসিডেন্ট চুপ, রাশিয়ার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর ইরান নতুন ফুটেজ দিয়ে অভিযোগ আরও জোরালো করছে। এতগুলো ঘটনা একসঙ্গে ঘটছে বলেই বিষয়টা আরও গুরুতর মনে হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে সরাসরি অস্বীকার না করে চুপ করে গেলেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি নিছক কূটনৈতিক সতর্কতা, নাকি এর পেছনে বড় কিছু লুকিয়ে আছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।